আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত এটিএন বাংলার সংবাদে আপনাদের প্রত্যেকের সাথে আছি আমি ফাইয়াজ হাসনাইন। শুরুতেই জানাবো বিডিবিএল সংবাদ শিরোনামগুলো। বরিশালের সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারের পর পাওয়া গেল আরও 4 শিশুর লাশ, মৃতের সংখ্যা বেড়ে 17। সন্ত্রাসীদের অর্থ অস্ত্রের যোগান বন্ধ করুন, জাতিসংঘে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। নারীর ক্ষমতায়নে অবদানের জন্য জাতিসংঘের প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এবং এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী। হজ পালন শেষে আজকে বিকেলে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে দলের পক্ষ থেকে সংবর্ধনার প্রস্তুতি। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি সৈয়দ আশরাফের আহ্বান। এতক্ষণ বিডিবিএল সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। অগ্রণী ব্যাংক লিমিটেড, দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। 21 ঘণ্টা পর বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লঞ্চের ভেতরে পাওয়া গেছে আরও 4 শিশুর লাশ। এনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 17। বিআইডব্লিউটির উদ্ধারকারী জাহাজ নির্ভীক সকালে লঞ্চটি তোলার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। তবে নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের হিসেবে এখনও ডুবে যাওয়া লঞ্চটির কমপক্ষে 8 জন যাত্রী নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসন 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরকে সাথে নিয়ে রিপোর্ট করছেন শফিকুল ইসলাম শামীম, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। বানারীপাড়ার দাসেরহাটে সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এমএল ঐশী বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে উদ্ধার করে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ নির্ভীক। এ সময় লঞ্চের মধ্য থেকে 4টি শিশুর মরদেহ উদ্ধার করা হলেও এলাকাবাসীর দাবি এখনো নিখোঁজ রয়েছে অনেকে। দাসেরহাট সহ পুরো এলাকায় একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আমার ভাই আমার কাছে দিয়ে গেছে আমার বাবা। নিখোঁজদের সন্ধানে অনেকেই ভিড় করেছেন নদীর পাড়ে। লঞ্চ দুর্ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। লঞ্চ দুর্ঘটনা এটা সম্পূর্ণ আমাদের অবহেলার জন্য হয়েছে। প্রশাসনের এগুলি তদারকি দরকার। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যাতে দোষীদের শাস্তি দেওয়া হয়। উদ্ধার করা লঞ্চটির কোনো ধরনের অনুমোদন ছিল না বলে জানিয়েছে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ। এগুলো ছাড়বে নাই, রেজিস্ট্রেশন নাই এবং পারমিটও নাই। ছোট্ট ট্রলার সাউদি দেওয়ার কারণে স্টেবিলিটিটা আরো নষ্ট হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও কোনো লাশ নদীতে আছে কিনা তা খোঁজার কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা সর্বতভাবে চেষ্টা করেছি, যদি কেউ বলে যে আমাদের নিখোঁজ আছে আমরা সর্বতভাবে সহায়তা করব। তবে উদ্ধার কাজ যেহেতু ট্রলারটি উঠে গেছে এবং আমরা সবকিছু করেছি, উদ্ধার কাজ সমাপ্ত হয়েছে। উদ্ধার করা ছোট আকৃতির লঞ্চটি মূলত ট্রলারের উপর ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে। উদ্ধারের পর লঞ্চটি বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোন ধরনের বৈরী আবহাওয়া ছিল না। ভাঙনের কারণে সৃষ্ট ঘূর্ণিস্রোতে পড়েই ঐশী নামে লঞ্চটি ডুবে যায় বানারীপাড়ার এই দাসেরহাটে। আর বিআইডব্লিউটি কর্তৃপক্ষ বলছে ফিটনেসবিহীন লঞ্চ থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী বলছে অনুমোদনহীন এই লঞ্চটি দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ রুটে চলাচল করছিল। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, দাসেরহাট, মসজিদ বাড়ি, বানারীপাড়া। দর্শক, এই মুহূর্তে বরিশালের বানারীপাড়ায় ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। লঞ্চ ডুবির ঘটনায় উদ্ধার কাজের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। শামীম, জানতে চাচ্ছিলাম যে 8 জন যাত্রী নিখোঁজ রয়েছেন তাদের কোনো সন্ধান পাওয়া গেছে কিনা, আর তাদের উদ্ধারে কেমন তৎপরতা চলছে? ভাইয়াজ, আপনারা জেনেছেন যে এখানের যে উদ্ধার কাজ সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনো অনেকে অভিযোগ করেছেন, আমাদের কাছে অভিযোগ করেছেন, প্রশাসনের কাছে অভিযোগ করেছেন যে অনেকেই নিখোঁজ রয়েছে এবং এখানে কয়েকজন স্বজন রয়েছে। তারা দাবি করছেন যে তাদের স্বজনদের আসলে পাওয়া যাচ্ছে না, যারা নিখোঁজ রয়েছিলেন এবং তাদের লাশ পর্যন্ত পাননি। তো এমনই একজন রয়েছেন যার 2 জন স্বজন এখনো নিখোঁজ রয়েছে। আপনি আমাদেরকে বলুন আসলে আপনার স্বজনদের পেয়েছেন কিনা এখন? আমার বোন এবং আমার ভাগ্নে এখনো পাইনি। আমি চাই যে আমার বোন এবং আমার ভাগ্নের লাশটা
আর কিছু চাই না, শুধু আমার বোন আমার বোন আবার আমার ভাগ্নের লাশটা চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। স্বজন হারানো কি যে জ্বালা, যার স্বজন হারিয়েছে সে বোঝে যে স্বজন হারানো কি জ্বালা। চাই আমার মতো এইরকম যেন কেউ স্বজন না হারায়, এইটাই আপনাদের কাছে আমার। একটি বিষয় হচ্ছে ফাইয়াজ, এখানে প্রশাসনের পক্ষ থেকে 8 জনের কথা বলা হলেও কিন্তু এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে আমরা বলতে পারি যে এখানে কিন্তু নিখোঁজের সংখ্যা আরো বেশি রয়েছে। কারণ এই ট্রলারটি বানারীপাড়া থেকে দাসিরহাটে যখন ঘাট দেয় মাত্র 2-3 জন যাত্রী পারে উঠতে পেরেছিল, তারপরেই কিন্তু এটি ডুবে যায় এবং তখন কিন্তু অনেক যাত্রী ছিল বলে এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে জানিয়েছে। তো সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে প্রায় অর্ধশতাধিক যাত্রী এই ট্রলার বা লঞ্চটিতে, ছোট লঞ্চটিতে ছিল। এই কারণেই কিন্তু মূলত এখানে স্বজনদের এখনো ভিড় রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে মাত্র 8 জনের স্বজনরা অভিযোগ করেছে যে তাদের স্বজনদের নিখোঁজ স্বজনদের পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে আসলে এখানে একটি বিভ্রান্তকর তথ্য রয়েছে, যেহেতু কোনো প্রশাসন বা প্রত্যক্ষদর্শীদের মানে সঠিক যে সংখ্যাটি কত ছিল যাত্রীদের সেটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি। তবে আরেকটি বিষয় হচ্ছে যে এই জাহাজ, এই লঞ্চের যে মালিক রয়েছে, মালিক কর্তৃপক্ষ এখন আসলে ঘটনাস্থলে আসেনি এবং কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে একটি মামলা করা হবে, মামলা দায়ের করা হবে, কারণ এটি চলাচলের কোনো অনুমোদন ছিল না এবং এটি ছিল সম্পূর্ণ ফিটনেসবিহীন। আঞ্চলিক পর্যায়ে এটি চলাচল করলো, এর কোনো অনুমোদন ছিল না। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে প্রশাসনের পক্ষ থেকে যারা প্রচেষ্টা চালিয়েছেন তারা বলেছেন যে যদি লাশ থাকে নদীতে তাহলে তাদের সেই খোঁজার যে ব্যাপারটি সেটি তাদের প্রক্রিয়াটা অব্যাহত রাখা হবে এবং পরবর্তীতে কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করবো। ফাইয়াজ, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। জি শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী শফিকুল ইসলাম শামীম যুক্ত হয়েছিলেন বরিশালের বানারীপাড়া থেকে। সন্ত্রাসীদের অর্থ ও অস্ত্রের যোগান বন্ধ করে এর মূল উৎপাটনে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের 71তম অধিবেশনে ভাষণে তিনি এই আহ্বান জানান। জঙ্গিবাদের মূল পরিকল্পনাকারী, মদতদাতা এবং প্রশিক্ষকদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমেই সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক শেখত। জাতিসংঘ সাধারণ পরিষদের 71তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে সবচেয়ে বেশি গুরুত্ব পায় বিশ্বজুড়ে বিভিন্ন সন্ত্রাসী ঘটনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদের মূল কারণ চিহ্নিত করে এদের অর্থ, অস্ত্র ও মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাস নির্মূলে বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। কোন দেশই আপাত দৃষ্টিতে নিরাপদ নয়, কোন ব্যক্তি এদের লক্ষ্যবস্তুর বাইরে নয়। আমেরিকা থেকে ইউরোপ, আফ্রিকা থেকে এশিয়ায় অগণিত নিরীহ মানুষ সন্ত্রাসবাদের শিকার হচ্ছে। আমরা মনে করি সন্ত্রাসীদের কোনো ধর্ম, বর্ণ বা গোত্র নেই। এদেরকে সর্বতোভাবে সমূলে উৎপাটন করার সংকল্পে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদের মূল কারণগুলো আমাদের চিহ্নিত করতে হবে। আমি সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রশস্ত্রের যোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় হোলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় এদেশের মানুষের মনে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা তার ভাষণে বাংলাদেশে সন্ত্রাস মোকাবিলার কৌশল তুলে ধরেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনগণকে সচেতন করতে এবং এর বিরুদ্ধে অবস্থান নিতে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। এতে সাড়া দেওয়ার জন্য আমি সমগ্র জাতির প্রতি আহ্বান জানিয়েছি। আমরা সমাজের প্রতি স্তর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি আত্মবিশ্বাসী যে জনগণের দৃঢ়তা ও সহযোগিতায় আমরা বাংলাদেশের মাটি থেকে সন্ত্রাসীদের সমূলে উচ্ছেদ করতে সক্ষম হব। এছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি বৈরিতা কমাতে আন্তর্জাতিক প্রচেষ্টাগুলো সঠিক পথে পরিচালিত করার উপর জোর দেন শেখ হাসিনা। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা। বিএনপি জামাত বিদেশে যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে সেই দিকে সতর্ক থাকতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে এক নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী আহ্বান জানান। হোটেল গ্র্যান্ড হায়াতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের দেয়া এই সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি নেত্রীর রাজনীতি হচ্ছে মানুষ পুড়িয়ে হত্যা করা আর যুদ্ধাপরাধীদের পুরস্কৃত করা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রী জনমত গড়ে তোলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশের প্রকৃত অবস্থা, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের যে অবশ্যই সামনে তুলে ধরবেন, যাতে ওদের অপপ্রচারে এরা কান না দেয়, সেই বিষয়টা আপনাদের দেখতে হবে। আপনারা অন্তত যার যার এলাকায় নির্বাচিত যারা প্রতিনিধি, তাদের সঙ্গে আপনাদের সেই গণসংযোগটা আপনারা করবেন। আমাদের বিএনপি জামাতের যে চরিত্র, এদের চরিত্র কখনো বদলায় না। এরা ক্ষমতায় থাকা মানে লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার, মানুষ হত্যা করা, এগুলি তারা করে বেড়ায়। নারীর ক্ষমতায়নে অনন্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এবং এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। জাতিসংঘ সদর দফতরের ইউএন প্লাজায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অভ্যর্থনা অনুষ্ঠানে গ্লোবাল পার্টনারশিপ ফোরামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড এবং জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের পক্ষ থেকে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাল্টার প্রেসিডেন্ট ম্যারি লুইস কোলেইরো প্রেকা এবং জাতিসংঘের মহাসচিবের স্ত্রী বান সুন তায়েকো প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছেন। পুরস্কার পাওয়ার পর প্রধানমন্ত্রী বলেন যে এই স্বীকৃতি বাংলাদেশের সকল নারীর, যারা প্রকৃত অর্থে পরিবর্তনের প্রতিনিধি। দেশের সকল মানুষের প্রতি পুরস্কার উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। পবিত্র হজ পালন শেষে আজকে বিকেলে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সৌদি সময় ভোর 4টায় মদিনা মোহাম্মদ বিন আব্দুল আজিজ এয়ারপোর্ট থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে বাংলাদেশ সময় বিকাল 5টায় বেগম জিয়ার দেশে ফেরার কথা রয়েছে। বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতারা বেগম জিয়াকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। এ সময় এসম সড়কে দাঁড়িয়ে দলের নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি রয়েছে। এর আগে গতকাল মসজিদে নববীতে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পরে সৌদি সময় রাত 3টায় মদিনা হিলটন হোটেল থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া। সৌদি আরবের বিএনপি নেতাকর্মীরা তাকে বিদায় জানান। সৌদি বাদশার রাজকীয় অতিথি হিসেবে গত 8 সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান হজ পালন করতে যান। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত না করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রাষ্ট্রপতি নিজে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন বলেও জানান তিনি। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। কে হচ্ছেন পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার, কারাই বা থাকছেন নির্বাচন কমিশনার হিসেবে, এই নিয়ে চলছে হিসেব নিকেশ। নতুন কমিশনারদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা নানান বক্তব্য দিচ্ছেন। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনে করেন এই বিষয়ে অহেতুক কথা বলা উচিত নয়। ইলেকশন কমিশন আপনার নিয়োগ দেন রাষ্ট্রপতি এবং উনি আলোচনা করেন সবার এই সঙ্গে, এবং উনি যে ইলেকশন কমিশন গঠন করবেন সেটাই হবে সবার কাছে গ্রহণযোগ্য। কারণ আমরা যদি সবকিছুকেই আপনার বিতর্কিত করি, আমরা হাইকোর্টকে বিতর্কিত করি, সুপ্রিম কোর্টকে বিতর্কিত করি, আমরা ইলেকশন কমিশনকে আপনার বিতর্কিত করি, অহিতক কারণে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলি বিতর্কিত করি, কিন্তু সভ্যতা থাকবে না তো এই দেশে, আইন থাকবে না এই দেশে, এখানে গণতন্ত্র থাকবে না। আমরা সবাই ইনস্টিটিউশনগুলিকে আমরা সম্মান দেখাতে চাই। আগামী 26 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা সফল করতে আয়োজিত এ যৌথ সভায় সৈয়দ আশরাফ আরো বলেন, বিশ্ব সভায় বাংলাদেশ এখন আগের চেয়ে ভালো অবস্থানে। শেখ হাসিনা উনি যে বিষয়টা উত্থাপন করেন সেটা সহজে আপনার কেউ ফেলতে পারে না, কারণ উনার যে দাবি, উনার যে যুক্তি, সেটা কেউ খণ্ডাতে পারে না। নারীর ক্ষমতায়নে অনন্য অবদানের জন্য প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এবং এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড পাওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সৈয়দ আশরাফ। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। যানজট ও দুর্ঘটনা কমাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবসের এক অনুষ্ঠানে তিনি জানান, সড়ক পরিবহন আইনে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক জানান, আগামী বছরের মার্চ থেকে গুলশান ও মোহাম্মদপুরের 2টি সড়কে ব্যক্তিগত গাড়ি চলাচল নিষিদ্ধ করা হচ্ছে। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাজধানীতে মাত্র 5% ট্রিপ দিতে গিয়ে প্রাইভেট কার সড়কের 70% দখল করে রাখে, আর 95% চলাচল গণপরিবহন ও হেঁটে কিংবা রিকশায় হলেও এসব মাধ্যমগুলোর জন্য সুযোগ সুবিধা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি, যদিও প্রতিদিনই শতাধিক নতুন প্রাইভেট কারের নিবন্ধন দেওয়া হচ্ছে। এতে অসহনীয় যানজট ও দূষণের কবলে পড়ছেন নগরবাসী।
রাস্তায় যানজট এবং এত পরিমাণ গাড়ি পার্কিং, গাড়ি চালানোর জন্য আমরা এত পরিমাণ জায়গা দিতেছি, আমাদের এত সময় নষ্ট হচ্ছে এবং এত জায়গা ব্যবহার হয়, তো প্রচুর খরচ হয়। তো ওইগুলি যদি আমরা আসলে গাড়ি নিয়ন্ত্রণ করি, গাড়ির পরিমাণ যদি আমরা অনেক কমে আসি, তাহলে বাকি সব কিছু আবার সম্ভব হবে। ভালো মানের বাস সার্ভিস, হাঁটার ভালো ব্যবস্থা, এমনকি সাইকেলে চলাচলের সুবিধা, এগুলো যদি বাড়ানো যায় তাহলে এই যে ব্যক্তিগত গাড়ি বৃদ্ধির যে প্রবণতা সেটা হ্রাস পাবে। ঢাকা সিটিতে সাইকেল চালাতে গেলে আলাদা লেন দরকার, এটা আমাদের দাবি। সড়কে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে প্রতি বছর পালন করা হয় ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস। এবারই প্রথম দেশে সরকারিভাবে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে পরীক্ষামূলকভাবে ঢাকার 2টি সড়কে ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ করার ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি মেয়র। আর যানজট ও দুর্ঘটনা কমাতে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের উপর জোর দেন সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী। সড়ক পরিবহনে আইনে ব্যক্তিগত পরিবার প্রতি গাড়ি ব্যবহারের ব্যাপারে নিয়ন্ত্রণ আমরা আরোপ করব, প্রয়োজনে গাড়ির ব্যবহার সীমাবদ্ধ করতে হবে। একটি রাস্তা আমরা বনানী মার্কেটের কাছে লোকেট করেছি, তেমনি ভাবে মিরপুর মোহাম্মদপুরে আমরা রাস্তা খুঁজছি, যেখানে অন্তত একটি রাস্তা করে হলেও আমরা আগামী মার্চের মধ্যে যত ছোটই হোক সেটাকে আমরা কার ফ্রি ঘোষণা করব। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেশ কয়েকটি বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে দিনব্যাপী ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস পালন করা হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।